চলুন ফিরে যাই আমরা আমাদের আজকের অতিথি অভিনেতা রিজওয়ান পারভেজের কাছে। যেমনটা আসলে বলছিলাম যে চা গরম শীর্ষক নতুন যে ওয়েব ফিল্ম হলো শঙ্খ দাশগুপ্তের, সেখানে আপনি কাজ করেছেন। ট্রেইলারটা আমি দেখেছিলাম এবং খুব ভালো করেছেন, খুব দারুণ কাজ করেছেন আসলে বলা যায়। সম্পূর্ণ অভিজ্ঞতাটাই শুনতে চাই এবং এই চা গরমটা একটু ভিন্ন, কারণ নর্মালি আমাদের দেশে কাজ হলে সরকারি অনুদানে কাজ হয়ে থাকে এবং এটার সঙ্গে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন যুক্ত আছে, অক্সফাম যুক্ত আছে, বাংলাদেশি টেলিকম কোম্পানিও একটা যুক্ত আছে। তো সম্পূর্ণ কাজটা আসলে কেমন ছিল বা গল্পটাও ভিন্ন রকম ছিল? আমি কাজের সাথে যুক্ত হয়েছি অনেক পরে আসলে। তো কাজের সাথে যুক্ত হওয়ার পর থেকে আস্তে আস্তে স্ক্রিপ্ট রিডিং শুরু হয় এবং স্ক্রিপ্ট রিডিং এর এক পর্যায়ে মানে বেশ কিছুদিন আমরা রিডিং করি, রিহার্সাল করি, দেন আমরা শুটে যাই। শুটিং করেছি নভেম্বরের 16 তারিখ থেকে শুরু হয়েছে এবং 26 তারিখ পর্যন্ত শুটিং করেছি আমরা। আচ্ছা এই আচ্ছা। তো। সো কাজ করার মধ্যে আমার অভিজ্ঞতা হচ্ছে কাজ করতে গিয়ে ভালো লাগা মন্দ লাগা বলতে ইন এ সেন্স যে ওখানকার মানুষের যে জীবনযাপন দেখেছি বা আমরা যেভাবে জীবনযাপন করি তার মধ্যে ব্যাপক বিস্তর একটা ফারাক আছে। সো তাদের জীবনযাপন দেখে কিছুটা তো খারাপ লেগেছেই। অপরদিকে এটাও ভালো লেগেছে যে তারা আহ, খুব স্বল্প রোজগার, স্বল্প এরিয়ার মধ্যে থেকেও বেশ আনন্দে দিন কাটাচ্ছে। বাহ, যেটা আমরা আসলে অনেক কিছু দিয়েও খুঁজে পাই না। খুঁজে পাই না, এক্স্যাক্টলি। সো এটা অনেকখানি বলতে পারেন কাজ করার মধ্যে দিয়ে একটা লার্নিং প্রসেস ছিল লাইফের, যে অল্পতেও কিভাবে অ্যাটলিস্ট হ্যাপি থাকার চেষ্টা করা যায়, এই আর কি। তার মানে বলা যায় যে আপনার রিসেন্ট কাজটা জীবনের মূল্যবোধ আপনাদেরকে শিখিয়েছে। কিছুটা তো অবশ্যই, প্রতিটা কাজই শেখাই। বিভিন্ন গল্পের সাথে যখন কাজ করি, সেই চরিত্র নিয়ে যখন চিন্তা ভাবনা করি, সেই চরিত্রের সাথে যখন বসবাস করি, বা বিভিন্ন লোকেশনে কাজ করতে গেলে বিভিন্ন মানুষের সাথে দেখা হচ্ছে, সুতরাং বিভিন্ন মানে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় হয়। তো এইবার এই এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট আর কি। আচ্ছা। যেটা আসলে এতদিন চা বাগান সম্পর্কে অনেক কথা শুনতাম, গল্প শুনতাম বা দূর থেকে দেখতাম, কিন্তু কাছ থেকে এবার দেখেছি, এই জন্য সম্পূর্ণ আলাদাভাবে হয়তো বা একদমই দেখেছেন। তাই। এই জন্য মানে এইটার এক্সপিরিয়েন্সটা একদমই ডিফারেন্ট। আপনার ক্যারেক্টারটা আসলে চা গরমে কেমন ছিল, কি জিনিসটা আসলে কোন জিনিসটা পোট্রে করেছেন? আমার চরিত্রটার নাম ছিল রবিন, রবিন চাঁদ মুর্মু। সিনেমাটা দেখলেই দেখবেন যে রবিনের যে জ্যাকেটটা গায়ে থাকতো না, এটাই হচ্ছে আসলে রবিনের চরিত্র। জ্যাকেটের 3টা লেয়ার ছিল, একটা হচ্ছে উপর দিকে রেড, তারপরে একটু হোয়াইট, তারপর ব্ল্যাক। তো রেডটা হচ্ছে রবিন খুবই মানে কি বলবো কালারফুল লাইফ ওর। হাসি খুশি হ্যাঁ, উচ্ছল। খুব কঠিন জিনিসকেও সে খুব সহজভাবে বলতে পারে, সহজভাবে নিতে পারে। সাদা পার্টটা হচ্ছে সে খুব সাদামাটা জীবনযাপন করে, সরলতার যে প্রতীক, সে খুবই সরল মনের মানুষ, যার ফিল্টার নেই, কোনো ফিল্টারলেস পারসন অ্যাকচুয়ালি। যা মুখে যেটা আসছে বলে দিচ্ছে, খুব ভয়ের জিনিসও এত সহজভাবে বলছে যেন ওর কাছে কিছুই না এটা। আর ব্ল্যাক পার্টটা হচ্ছে লাইফের যে কষ্ট, স্ট্রাগল আছে, সেটাই তো। এটা আসলে মানে এটা আমার ভাবনা যে রবিনের যে একজন মানুষ যে ভিন্ন ভিন্ন রূপে নিজেকে প্রেজেন্ট করে সেটা। হ্যাঁ, বিভিন্ন শেড আছে ওর লাইফের। এবং সে চা বাগানেরই মানুষ, চা বাগানেরই একজন শ্রমিক। তার শিক্ষা হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা ওইভাবে নেই, থাকলেও খুবই কম, কিন্তু প্রকৃতির কাছ থেকে তার যে শিক্ষা আছে, সমাজের কাছ থেকে তার যে শিক্ষা আছে, সে বলতে পারেন কাইন্ড অফ ফিলোসফার ইন এ সেন্স। তার জীবনের মূল্যবোধ, জীবনযাপন এবং ওই যে বললাম সমাজ থেকে সে যেটা শিখেছে, এইভাবেই এইটাই হচ্ছে রবিন আসলে। আচ্ছা আচ্ছা, ঠিক। আপনাদের এই গল্পটা আপনারা যেহেতু কাজ করেছেন, আপনারাই তো কলা কৌশলী, আপনাদের মেসেজটা তো অবশ্যই ছিল চা শ্রমিকদের জীবনের যে কষ্টগুলো সেগুলো তুলে ধরার জন্য। আরও কোনো হিডেন কোনো মেসেজ ছিল কি আপনাদের এই গল্পে? না, অ্যাকচুয়ালি এদের কষ্ট তুলে ধরার আসলে আমাদের মূল লক্ষ্য ছিল না। আপনি হয়তো সিনেমাটা দেখলে দেখবেন, কষ্ট ধরে, কষ্টের কথা আমরা কম বেশি সবাই জানি। ওরা কত টাকা পাচ্ছে সারা দিনে, কিভাবে জীবন যাপন করছে, দূর থেকে হয়তো ভাষাভাবে অনেক কিছুই জানি আমরা।
ওদের প্রপার স্যানিটাইজেশনের ব্যবস্থা নাই, মানে বাগানের মধ্যেই হয়তো মানে টয়লেটের ব্যবস্থা নাই, প্রপার পানির ব্যবস্থা নাই। এই জিনিসগুলো আমরা কম বেশি সবাই জানি। আসলে এটা একটা ইন্সপিরেশনের গল্প, একটা মানুষকে উদ্বুদ্ধ করার গল্প, যে খুব স্বল্প জায়গা থেকেও, এরকম একটা জায়গা থেকেও মানুষ হয়তো তার জীবনকে অন্যভাবে ভাবতে পারে। এটা হচ্ছে এই ধরনের শ্রেণী যারা মানুষ আছে বা পশ্চাৎপদ যারা সমাজ থেকে পিছিয়ে পড়া মানুষ আছে, তাদেরকে নতুন করে ভাবতে শেখাবে, ইন্সপায়ার করবে যে উই ক্যান ডু সামথিং মেবি ইন আওয়ার লাইফ। এরকম একটা জায়গা থেকেও আমরা আসলে স্বপ্নগুলো সবসময় ছোট ছোটভাবেই দেখতে শিখি। সমাজ শেখায়, পরিবার শেখায় যে আমরা হয়তো ওই পর্যন্ত যেতে পারবো না, বা এর বাইরে আমরা হয়তো চিন্তা করতে পারি না। তো সেই জায়গা থেকেও একজন মানুষ যে বড় কিছু একটা করতে পারে, তার স্বপ্নটা পূরণ করতে পারে, এটা হচ্ছে সেইটারই গল্প, একটা স্বপ্ন পূরণের গল্প। কেমন ছিল আসলে শুটিং এর অভিজ্ঞতা, বা তাদের সঙ্গে যখন মিশে কাজ করলেন চা শ্রমিকদের সঙ্গে, তাদের জীবনটাকে অনেক তো উপলব্ধি করলেন, বা সম্পূর্ণভাবে তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? এই অভিজ্ঞতাটা আসলে অন্যান্য কাজের থেকে একটু ডিফারেন্ট বলতে, আমরা যখন হচ্ছে যেদিন গিয়েছি শুটিং, মানে 16 তারিখ থেকে আমরা শুটিং শুরু করেছিলাম। ইনফ্যাক্ট আমাদের শুটিং শুরু হয়ে গিয়েছিল আসলে ট্রেনের ভেতর থেকেই। আমরা ট্রেনে গিয়েছিলাম, ট্রেন জার্নিতেই শুটিং আমাদের শুরু হয়েছিল, এবং সেদিন থেকেই স্টেশনে নামার পর থেকেই শুটিং শুরু চলছেই। তো আস্তে আস্তে যখন আমরা সেই টি স্টেটের মধ্যে গেলাম, ওইখানে থাকতে শুরু করলাম। আসলে আমরা গিয়েছিলাম নভেম্বর মাসে, শীতের প্রারম্ভেই। তো আবহাওয়া অনেক ভালো ছিল, ঝড় বৃষ্টিতে আমাদের কোনো প্রবলেম হয়নি, কিন্তু একটু শীত শীত ভাব ছিল। আর যেহেতু মানে চারিদিকে বাগান, সবুজ গাছপালা, ঢাকার মতো এরকম না, কলকারখানা নেই, সুতরাং শীতের প্রভাবটা একটু বেশিই ছিল। তো ভোরে উঠতে একটু কষ্ট হতো, এবং ঠান্ডা পানিতে মাঝে মানে পানি গরম করে দেওয়ার ব্যবস্থা ছিল, প্রোডাকশনে যারা ছিল ওনারা পানি টানি গরম করে দিতেন, কিন্তু হয় না যে একেবারেই ভোরবেলায় শাওয়ার নিয়ে, কারণ সারাদিন যখন ওইখানে পাকা রাস্তার তো ব্যবস্থা নেই, সারাদিন ধুলাবালি। সো সকালে শাওয়ার নিয়ে বের হচ্ছি, কিন্তু আবার শুটিং শেষ করে এসেও আবার শাওয়ারটা নিতে হচ্ছে। তো অভিজ্ঞতার জায়গা বলতে গেলে হ্যাঁ, এই একটু সাফার করেছি আমরা এই শীতের জন্যই, তাছাড়া তেমন অন্য কোনো ধরনের আমাদের প্রতিকূলতা ছিল না। আর তাদের সাথে কাজের অভিজ্ঞতা হচ্ছে দে আর ভেরি নাইস হিউম্যান বিং। আই মিন, এখনও এই সমাজে মানুষ, মমতা, মানবিকতা আছে, এটা ওদেরকে দেখলে বোঝা যায়। কারণ হচ্ছে এখনো আমার কাছে মনে হয় ওদের কাছে আসলে ডিভাইসটা ঠিক মতো পৌঁছায়নি। তো এই জন্যই যেমন আমরা হয় কি, এখন যেমন 5টা বন্ধু একসাথে পাশে বসে থাকলে সবাই যার যার মতো মোবাইল নিয়ে ইয়ে করছে, একে অপরের সাথে ইন্টারাকশন হয় না, কথাবার্তা হয় না, একে অপরের ভালো মন্দ আমরা জানতে পারি না। কিন্তু তারা সকাল থেকে ভোর থেকে কাজ শুরু করে, এবং সন্ধ্যা পর্যন্ত কাজ করে। হয়তো সব খুব আর্লি তারা ঘুমিয়েও পড়ে, কিন্তু যতক্ষণ তারা কাজের মধ্যে থাকে বা কাজের বাইরে থাকে, তারা একে অপরের সাথে কথাবার্তা বলছে। এই যে দারুণ একটা প্রজেক্ট শঙ্খ দাশগুপ্তের, এটার সঙ্গে আসলে আপনার যুক্ত হওয়ার গল্পটা একটু শুনবো। কিভাবে যুক্ত হলেন, প্রথম কলটা কিভাবে এলো, প্রিপারেশনগুলো কেমন ছিল? এটার কাস্টিংয়ে ছিল হচ্ছে সৌরভ কর্মকার। তো সৌরভ একদিন আমাকে ফোন দিয়ে অফিসে যেতে বলে, আমি অফিসে যাই, দেন দাদা আমাকে এই চরিত্রটার জন্য অ্যাপ্রোচ করে। তিনি আমাকে বলেন যে রবিন চরিত্রটার মানে জন্য আমাকে মানে করার জন্য আমাকে অফারটা করা হয়। দেন রবিন চরিত্রটা আসলে আমি এর আগেও একটা ইন্টারভিউতে বলেছিলাম যে রবিন চরিত্রটা আসলে এইভাবে এরকম ছিল না। রবিন ছিল আসলে বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একটা চরিত্র, এবং খুবই মানে যেভাবে স্বাভাবিক মানুষ কথা বলে সেরকমই একজন মানুষ, বা সেরকম একটা চরিত্র ছিল। সংলাপগুলো ছিল, কিন্তু তার কথা বলার ধরনটা একটু অন্যরকম ছিল। তার মানে আর্থ সামাজিক অবস্থান, শিক্ষা, সবই হচ্ছে একটু ডিফারেন্ট ছিল রবিনের থেকে। খুব স্বাভাবিক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিশ্চয়ই একটু এডুকেটেড পারসন হবে, বা তার ওয়ে অফ লিভিং স্টাইল একটু ডিফারেন্ট হবে। দেন আমরা যখন এটা রিডিং রিহার্সালটা দিচ্ছিলাম, রিডিং রিহার্সাল দেওয়ার সময় নন্দিনীর বাবা যে চরিত্রটা করছিলেন, যিনি করেছেন রতনদা, উনি আসলে সিলেটের। তো উনি রিহার্সালে তো আসতে পারতেন না ওইখান থেকে রিডিং রিহার্সালের সময় এত দূর থেকে আসাটা পসিবল ছিল না। দেন যতদিন উনি আসতেন না, ততদিন আমি ওই নন্দিনীর বাবার চরিত্রটা
আসলে আপনি আমি play প্রক্সি করতেন। দিতাম, মানে আমি হ্যাঁ, রিডিং করতাম। তো নন্দিনীর বাবা হচ্ছে আসলে চা বাগানের একজন, চা শিল্পের সাথে জড়িত একজন শ্রমিক। তো ওনারা যেভাবে কথা বলেন, আমি হয়তো মানে এই স্ক্রিপ্টটা পাওয়ার পরে আমি আসলে কিছু ইউটিউবে বা কিছু কিছু জায়গায় ওদের ইন্টারভিউ দেখেছি বা এটা আচ্ছা, আচ্ছা, রিসার্চ আচ্ছা। করার চেষ্টা করেছি যে তাদের জীবনযাপন কেমন, কারণ চা বাগান সম্পর্কে বিস্তর কোনো অভিজ্ঞতা পূর্বে ছিল না। স্বাভাবিক। দেন যখন তাদের কথা বলার স্টাইলগুলো দেখলাম বা শুনলাম, তখন মনে হয়েছে যে এই মানুষগুলো ঠিক এই মানুষগুলো না, কিন্তু এই রকম কিছু আমাদের সমাজে আরো কিছু জনগোষ্ঠী আছে যাদেরকে ক্ষুদ্র গোষ্ঠী বলা হয় বা যাদের বিভিন্ন- ভয়েস রেজ করা উচিত। হ্যাঁ, তো তাদেরকে আমি আমাদের মানে ছোটবেলায় আমি কুষ্টিয়াতে দেখেছি যে এরকম একটা জনগোষ্ঠী সকালবেলায় মানে সুইপার টাইপের আর কি, বা এই টাইপেরই কিছু জনগোষ্ঠী একসাথে বসে কথা বলছে। তো তাদের কথোপকথন শুনতাম, ভালো লাগতো। তা আমার যখন এদের ইন্টারভিউ দেখেছি মনে হচ্ছে সিমিলার, ভাষার সাথে অনেকখানি মানে মিল আছে। আচ্ছা, আচ্ছা। দেন আমি স্ক্রিপ্ট রিডিংটা ওইভাবেই মানে করার চেষ্টা করি। তখন দাদা হয়তো ফিল করেছিল, আমাদের ডিরেক্টর শঙ্কর দাশগুপ্ত, যে আমি যদি রবিন চরিত্রটা ঠিক এইভাবেই বলি, কথা বলি বা এইভাবেই পোর্ট্রে করি, দেন ইট উইল বি মোর ইন্টারেস্টিং। তার মানে বলা যায় যে এই জায়গাটায় আপনার একটা বড় অবদান রয়েছে, যে ক্যারেক্টার বা চরিত্র যেটা ছিল সেটাকে সম্পূর্ণই আপনার কারণে চেঞ্জ করা হলো। না না না, আমার অবদান না একেবারেই, এটা অবশ্যই অবদান হচ্ছে রাইটারের এবং ডিরেক্টরের। আমি তো আসলে নন্দিনীর বাবা চরিত্রটার প্রক্সি দিচ্ছিলাম, কিন্তু দেন সেটাই আপনি ডিরেক্টরের। খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন, তাই হয়তোবা মূল গল্প থেকে সেই জিনিসটা চেঞ্জ করলো এবং তাই হয়তোবা আমরা আরো ভালো কিছু পেয়েছি। না, ভাবনাটা তো আসলে ডিরেক্টরই ছিল। ডিরেক্টর হয়তো ভিশনটা, ওনার ভিশনটা ক্লিয়ার ছিল, উনি হয়তো দেখতে পাচ্ছিল রবিন চরিত্রটা এইভাবে কথা বললে হয়তো মোর ইন্টারেস্টিং হবে, মানুষের কাছে খুব বেশি গ্রহণযোগ্যতা পাবে বা সিনেমাটা হয়তো আরো ভালো হবে। এটা সম্পূর্ণই হচ্ছে ডিরেক্টরের রাইট। শেষ পর্যায়ে চলে কৃতিত্ব। এসেছি। দারুণ তো একটা কাজ করলেন, আর কি কি কাজ আপনার সামনে আমরা দেখতে পাচ্ছি? সামনে আসছে আগামী মাসেই সম্ভবত চরকিতে আর একটা ওয়েব ফিল্ম আসছে, লাইফ লাইন। এটা আবির ভাইয়ের লেখা, আসাদুজ্জামান আবির এবং কাজী আসাদের ডিরেকশনে। কি ধরনের ক্যারেক্টারে আপনাকে পাবো? চরিত্রের ব্যাপারটা এখন আপাতত না বলি, যেহেতু চা গরম চলছে, চা গরমটা মানুষ দেখুক। চরিত্রটা যখন আসবে নিশ্চয়ই দেখতে পারবে, তবে রবিনের থেকে সম্পূর্ণ একটা সম্পূর্ণ ভিন্নধর্মী আলাদা একটা হয়তো চরিত্র, সম্পূর্ণ আলাদা চরিত্র। আমাদের শুটিং হয়েছিল কুয়াকাটায়, আর প্রায় 8 দিন কুয়াকাটায় করেছে, আর বরিশালে 2-3 দিন ছিল। সো এটা এটা আমার চরিত্রের নাম কুরবান। কুরবান আসলে মানে লাইফ লাইনে রবিনের থেকে সম্পূর্ণ opposite একটা সম্পূর্ণ চরিত্র। আলাদা শুনেই মনে হচ্ছে। এবং সামনে আর একটা ফিল্ম আসছে, সম্ভবত এই বছরই আসবে, অনম বিশ্বাসের আচ্ছা, ঠিকানা বাংলাদেশ। এই তো আর বিভিন্ন প্রজেক্ট নিয়ে কথা চলছে, দেখা যাক। শুভকামনা রইল, ভালো থাকবেন, দারুণ দারুণ কাজ করছেন, এই ধারাটা অব্যাহত থাকুক। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ, বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর এই মুহূর্তে বাংলা ভিশনের সামনে যারা বসে আছেন সবাইকে বলবো যে চা গরম দেখুন, চলছে চরকিতে চা গরম, শঙ্কর দাশগুপ্তের। ভালো লাগবে সিনেমাটা আপনাদের। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত এবং পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205। আমাদেরকে ফোন করতে পারেন 963203 এই নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। কানাডিয়ান লেখক রবার্ট পলের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কর্মক্ষেত্রে সাফল্যের স্বর্ণসূত্র হচ্ছে বসের কৌতুক সবসময় হাসির, এটা মেনে নেয়া। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ এবং সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ এবং কল্যাণময় হোক।